পৃথিবীতে দিন যত যাচ্ছে ততই গরম বাড়তেছে। রোদ্দুর গরম, প্রচন্ড গরম। গরমে বিশ্রাম নিচ্ছে, একটু বসে রোজা আছি। গত ৬০ বছরের রেকর্ড ব্রেক করে এইবার ঢাকাবাসীরা ৪২ ডিগ্রি তাপমাত্রার স্বাদ গ্রহণ করেছে। এটি মূলত হিট ওয়েভের কারণে হয়েছে। হিট ওয়েভ জিনিসটা কি? হিট ওয়েভ কেন হয়? হিট ওয়েভের কারণে কি একটি দেশের অর্থনীতিতে কোনো ইফেক্ট পড়তে পারে? হিট ওয়েভ তখনই ক্রিয়েট হয় যখন একটা এরিয়ার অ্যাটমসফিয়ারে হাই প্রেশার সিচুয়েশন ক্রিয়েট হয়। এই হিট ওয়েভের কারণেই আমাদের মধ্যে একটা ভাবসা গরম বা ভাবসা গরমের অনুভূতি হয়। হিট ওয়েভ কোনো সিজনে আসে না, যেমন সামার সিজন, উইন্টার সিজন, মনসুন সিজন। এটা ডে টু ডে বেসিসের উপর দেখা হয়। তো আসুন প্রথমে জানি হিট ওয়েভ জিনিসটা কি, এটা কিভাবে ক্রিয়েট হয়। উপরের অ্যাটমসফিয়ারে হাই প্রেশার হওয়ার কারণে উইন্ড বা বাতাস গ্রাউন্ড লেভেলে ট্র্যাপ হয়ে যায়, আর গ্রাউন্ডে যে হিট রিফ্লেক্ট করে সেটা ওই এরিয়ার মধ্যে ট্র্যাপ হয়ে যায়, আর এই হিটটা ওই এরিয়া থেকে বের হতে পারে না। এই হাই প্রেশার এরিয়াতে বাইরের বাতাস আসতে পারে না এবং ভিতরের বাতাস বাইরে যেতে পারে না। এর মানে একটা বন্ধ ঘরের মতো হিট একটা জায়গায় ট্র্যাপ হয়ে যায়। যখন নর্মাল টেম্পারেচার থেকে 4.5 ডিগ্রি গরম বেশি হয় তখন সাধারণত হিট ওয়েভ হিসাবে ধরা হয়। এখন অনেকেই বলতে পারে একটু গরম না হয় লাগলো, সহ্য করে নিলাম, বাট ইটস রং। হিট ওয়েভ অনেক ডেঞ্জারাস হতে পারে। গত 20 বছরে 1,66,000 মানুষ হিট ওয়েভের কারণে মারা গিয়েছে। শিকাগোতে 1995-তে 692 জন মানুষ মারা যায়, আর 3,000-এরও বেশি মানুষ হসপিটালাইজড হয়। যারা হসপিটালাইজড হয়েছিল তাদের মধ্যে 1/3 এক বছরের মধ্যে পরে মারা গিয়েছে। এই হিট ওয়েভের কারণেই 2015 সালে 2,500 মানুষ ইন্ডিয়াতে মারা গিয়েছিল। বেসিক্যালি দেখা যায় হিট ওয়েভ একটা মোটেও হেলামি করার বিষয় নয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ রোদের মধ্যে কাজ করে খোলা শরীরে, মানে কোনো প্রোটেক্টিভ গিয়ার ছাড়াই। ইউজুয়ালি রাতে টেম্পারেচার কম হয়, তখন বডির একটা সুযোগ থাকে কুল ডাউন করার। কিন্তু হিট ওয়েভের কারণে বডি টেম্পারেচার কুল হতে পারে না, কারণ ওয়েদার টেম্পারেচারও অনেক হিট থাকে। হিট ওয়েভের পিছনে কারণ কি? অনেক ফ্যাক্টরস হতে পারে, লাইক জিওগ্রাফিক ফ্যাক্টরস, বৃষ্টিপাতের অভাব, ঠান্ডা বাতাস। কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে সামনের দিনগুলো হিট ওয়েভ আরও বাড়বে, আর সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে। সামার সিজনে হিট বাড়ার কারণে আমরা এয়ার কুলার ব্যবহার করি, এসি ব্যবহার করি, কিন্তু ওই সব কিছুর জন্য তো পর্যাপ্ত ইলেকট্রিসিটি থাকতে হবে। আমাদের দেশে প্রায় বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় জ্বালানি থেকে এবং গ্যাস থেকে, যেটা বাইরে থেকে আমদানি করতে হয়। ইতিমধ্যে দেশের ডলার ক্রাইসিস, অর্থনীতির অবস্থা ভালো না এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে এনার্জি ক্রাইসিসের দেখা দিয়েছে। গরম যতক্ষণ পর্যন্ত আপনার ঘাম ঝরাবে ততক্ষণ পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু এই গরম যখন আগুন লাগিয়ে দেয় তখন অনেক বড় প্রবলেম। এখনও আমাদের দেশে ওয়েস্ট সেগ্রিগেশনের কোনো ভালো ব্যবস্থা নেই। উন্নত বিশ্বের কিছু কিছু দেশে এই ব্যবস্থা রয়েছে। ওয়েস্ট সেগ্রিগেশন মানে হচ্ছে ময়লা পৃথকীকরণ, অর্থাৎ ময়লা আবর্জনার মধ্যে যেই ময়লা আবর্জনাগুলো ভিজা এবং যেই ময়লা আবর্জনাগুলো শুকনো সেগুলোকে আলাদা করা বা পৃথকী করা এবং রিসাইকেলের মাধ্যমে সেগুলো পুনরায় ভালোভাবে ব্যবহার করা। কিন্তু এটা না করে আরও কি করা হচ্ছে? বিভিন্ন জায়গায় আনঅর্গানাইজড ভাবে ময়লা ফালানো হচ্ছে, নষ্ট পচা খাবার ফালানো হচ্ছে। এই ময়লা আবর্জনা, নষ্ট খাবার মিথেন রিলিজ করে, আর সূর্যের তাপে আগুন লেগে যায়। রিসেন্টলি ইন্ডিয়ার অনেকগুলা ময়লা রাখার জায়গায় এইরকম আগুন ধরার ঘটনা ঘটেছে। এখন চিন্তার বিষয় হচ্ছে আপনার এবং আমাদের মতো মধ্যবিত্ত যারা রয়েছে বা প্রিভিলেজড, তারা তো চাইলেই হাতের কাছে রিমোট আছে, খুব ইজিলি এসি অন করে এসির বাতাস নিতে পারে বা বেশি গরম লাগলে ঠান্ডা জুস বা কোল্ড ড্রিঙ্কস খেতে পারে। তাদের কি হবে? যারা নিম্নবিত্ত, এগুলো অ্যাফোর্ড করতে পারে না। মানুষের কথা বাদ দিলাম, ওই গাছগুলোর কি হবে যেটা সারাটা দিন রোদে পড়ে? ওই পাখিগুলোর কি হবে যেগুলো এই গরমে উঠতে পারে না? ক্লাইমেট চেঞ্জ শুধু আমাদের দরজায় কড়া নাড়ছে না, এটা আমাদের দরজা ভেঙে ভিতরে আসতেছে। এই চার্ট রিপ্রেজেন্ট করে আজ পর্যন্ত ক্লাইমেট চেঞ্জের জন্য সবচেয়ে বেশি রেসপন্সিবল কারা। ইউরোপ এবং আমেরিকা গত 100 বছরে পুরো দুনিয়াকে এমনভাবে ব্যবহার করেছে যেটার মাসুল আমাদের সবার আজ দিতে হচ্ছে। বাংলাদেশ, ভারতের মতো কৃষিকাজের দ্বারা যাদের রুজি রুটি চলে, ক্লাইমেট চেঞ্জ এটার উপরে আরও ভয়াবহ প্রভাব ফেলতে পারে। থমাস ক্রদার, একজন ব্রিটিশ সায়েন্টিস্ট, তিনি বলেন প্রতি বছর 120 গিগাটন কার্বন আমাদের অ্যাটমসফিয়ারে যায়। দুনিয়াতে যত গাছপালা আছে সেগুলো 120 গিগাটন কার্বন অ্যাবজর্ব করতে পারে। তার মানে আমাদের পৃথিবী পারফেক্ট ব্যালেন্সে আছে। কিন্তু গত 200 বছরে মানবজাতি এক্সট্রা আরো 20 গিগাটন কার্বন এমিট বা নির্গমন করা শুরু করেছে। আমাদের গাড়ি, ইন্ডাস্ট্রিজ, ফুড হ্যাবিট, এই সব কিছুই রেসপন্সিবল। আসল প্রবলেম হচ্ছে এই এক্সট্রা কার্বনগুলো অ্যাবজর্ব করার জন্য আমরা কোনো সলিউশন খুঁজি না।
থমাস রথার মনে করেন আমাদের 1 ট্রিলিয়ন গাছ দরকার পৃথিবীকে বাঁচানোর জন্য, কারণ এই গাছ আমাদের এবং আমাদের ফিউচার জেনারেশনের কার্বনকে অ্যাবজর্ব করে। আপনি এবং আমি মিলে তো 1 ট্রিলিয়ন গাছ লাগাতে পারবো না, কিন্তু একটি গাছ তো লাগাতেই পারি। আমরা আমের সিজনে আম খাই, কিন্তু আমের সেই বীজ দিয়ে আমরা গাছ লাগাই না। আমাদের দেশে জনসংখ্যার মধ্যে 3 ভাগের 1 ভাগই হচ্ছে দিনমজুর বা লেবার, যারা বাইরে কাজ করে। এরা জিডিপিতে 20 থেকে 30% অবদান রাখে। হিট ওয়েভের কারণে যখন এরা অতিরিক্ত গরমে কাজ করতে পারবে না, তখন তাদের প্রোডাক্টিভিটি নষ্ট হবে, কম সময়ে কাজ করতে পারবে এবং দেশের জিডিপিতে অনেক বড় একটা ইফেক্ট ক্রিয়েট করবে। এটা কোনো হেলামি করার বিষয় না। আমরা যদি ক্লাইমেট চেঞ্জ নিয়ে এখনো সতর্ক না হই, তাহলে সামনের দিনগুলো আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে অনেক চ্যালেঞ্জিং হয়ে পড়বে। আমরা বেশি বেশি খাল, পুকুর, মাঠঘাট এগুলো ভরাট করে আমাদের বেশি বেশি সম্পত্তি করতেছি এবং সামনের জেনারেশনকে এগুলো দেওয়ার জন্য। কিন্তু আমরা এটা চিন্তা করতেছি না আগামী প্রজন্ম কিভাবে বাঁচবে যদি পরিবেশের কোনো ব্যালেন্সই না থাকে। আসলে আমরা টাকা এবং অর্থবিলাসিতার কারণে, আমাদের নিজেদের হাতের কামাইয়ের কারণে আমরা পৃথিবীকে নষ্ট করতেছি। এটা আমাদের ইসলামও বলা হয়েছে যে আমাদের দুনিয়াতে যত প্রাকৃতিক দুর্যোগ বা যা কিছু হচ্ছে এগুলো সব আমাদের হাতের কামাই। ওয়ার্ল্ডের বিলিনিয়াররা অনেক বড় বড় ইনভেস্ট করতেছে আর্টিফিশিয়াল এআই, চ্যাট জিপিটি নিয়ে, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই ক্লাইমেট চেঞ্জ নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। গুড বাই।